প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানের সঙ্গে আছি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে দুভাগে ভাগ করে এই আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং আমরা দুজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আশা হোম কেয়ার আকাশ রহমান। স্বাগত জানাচ্ছি আকাশ রহমান আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আলামিন ভাই, ধন্যবাদ TVN24। অ্যাকচুয়ালি আজকে একটু আনফরচুনেটলি আমাকে রিমোটলি জয়েন করতে হচ্ছে একটু পার্সোনালের জন্য। তারপরে সমস্ত দর্শককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি শেষ পর্যন্ত এটি সংযুক্ত হতে পেরেছেন, সেটিও একটি বড় কথা। স্বাগত জানাচ্ছি আপনাকে। আর আজকে যে বিষয়টি আমরা আলোচনার জন্য ঠিক করেছি সেটি হচ্ছে সিডিপ্যাপ হোম কেয়ার সার্ভিস। যেটি সিডিপ্যাপ সম্পর্কে কমিউনিটির অনেকেরই ধারণা আছে, এরপরও যাদের ধারণা নেই তাদের আমি চাইবো যে একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি এই বিষয়টি একটু পরিষ্কার করবেন। আর আরেকটি বিষয়ে আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি যে এই সিডিপ্যাপ যেভাবে আপনার হোম কেয়ার সার্ভিসটি পাচ্ছিল, আমাদের যারা সেবা গ্রহীতা তারা তাদের ইচ্ছা অনুযায়ী সেবা দাতাকে নির্বাচন করতে পারে এবং সেটি ফ্রি নয়, নিশ্চয়ই এটি একটি স্টেটের ম্যান্ডেট অনুযায়ী তাকে পারিশ্রমিকও দেওয়া হয়। এটি অনেকটা নীতি পরিবর্তনের কারণে এটা ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে, এটি কতখানি সত্য এই সব বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনবো। প্রথমেই সিডিপ্যাপ হোম কেয়ার সার্ভিস, এটি সম্পর্কে আমরা যারা জানি না তাদের আপনি যদি একটু ধারণা দেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি হোম কেয়ার সার্ভিসটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লাইক PCAHH, যেটা হচ্ছে আপনার একজন কেয়ার গিভারকে আপনাকে লাইসেন্সধারী হতে হয় এবং সে লাইসেন্স থাকলে সে সার্ভিসটা দিতে পারে একজন কনজিউমারকে। আর যেটা সিডিপ্যাপ, কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এটা হচ্ছে আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি মেম্বারকে আপনি সেবা দিতে পারেন, এর জন্য কোনো লাইসেন্স নিতে হয় না। এই সেবাটা অ্যাকচুয়ালি বাঙালি কমিউনিটিতে অধিকভাবে সংখ্যাগরিষ্ঠতা যেটা বলে অর্জন করেছে এবং অধিক জনপ্রিয়। কিন্তু এইটা যে আপনি একটা বড় কোশ্চেন এসছে যে হুমকির মুখে, আসলে এইটার কিন্তু কোনো বাস্তবিক অর্থে বা অফিসিয়াল এটার কিন্তু কোনো ডকুমেন্টেড নাই, ডকুমেন্টারি হয়নি। এখন সংসদের কথা যদি হয়, যে সংসদে অনেক ধরনের বিল কিন্তু উত্থাপন হয়, সংসদ ডিসিশন কোনটা নিবে না নিবে এর উপরে ইট টেকস লং টাইম টু ইমপ্লিমেন্ট দ্যাট বিলটা। তো সেক্ষেত্রে একটা ফিনান্সিয়াল কোম্পানি বা PPL যেটাকে বলে, প্রাইভেট পাবলিক লিমিটেড ইকুইটি, একটা ফিনান্স কোম্পানি, এর একটা প্রপোজ করছে যে টোটাল যে 600 বা 600-এর অধিক যে FI আছে বা ফিসকাল ইন্টারমিডিয়েটরি আছে বা সিডিপ্যাপ কোম্পানি আছে, এটা একটা আমব্রেলার আন্ডারে নিয়ে আসলে কেমন হয়, এটা নিয়ে একটা আলোচনা হয়েছে। বাট এইটার এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো কিছু হয়নি। আপনি গত সপ্তাহে দেখেছেন যে আমরা আলবেনিতে গিয়েছিলাম এটাকে প্রোটেস্ট করার জন্য, যে এটার জন্য কোনোভাবেই ডিসক্রিপেন্সিতে না হয়, একঘেয়েমিতা না হয়, বা গভর্নর বা স্টেট বা যেই হোক যেন যে এককভাবে কোনো ডিসিশন এটা না নিতে পারে। আচ্ছা, এই জায়গাতে আমার প্রশ্নটি হচ্ছে যে তার আপনি বলছেন যে একটা আইনের স্টেটের সিনেটে বা স্টেটের আইনসভায় একটি বিল আনা হয়েছে এ সংক্রান্ত এবং সেটি জাস্ট আলোচনার টেবিলে আছে, সেটি এখনো বিল আনাই হয়নি। আমার সাথে একজন কনসালটেন্টের কথা হয়েছিল, ওনার হচ্ছে ফাতিমা নাম, উনি এই PPT কোম্পানিতে উনি এক্সিকিউটিভ হিসেবে জব করেছিলেন। আচ্ছা, উনি এখন আর করেন না। তো ওনার একটা কথা হচ্ছে যে এইটা ওনাদেরকে প্রথমে কনসালটেন্ট নিয়োগ করেছিল আপনার স্টেট বা ডিপার্টমেন্ট অফ হেলথ, যে এইটার দিক পর্যালোচনা করার জন্য। সেইখান থেকেই তাদেরকে একটা বিল আকারে তারা গভর্নরের কাছে গিয়েছিল যে আমাদেরকে যদি $8 বিলিয়ন বা এইরকম অ্যামাউন্ট দেন, আমরা নিজেরাই এটা হ্যান্ডেল করতে পারবো। এখন আপনি একটা জিনিস দর্শক যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, একটা খুব সিম্পল জিনিস, যে আমাদের আশা হোম কেয়ারেরই প্রায় মনে করেন 3000 বা 3200 মেম্বার আছে। এরকম 3000 মেম্বারের আমাদের পেরোল করতে $2 মিলিয়ন প্রতি সপ্তাহে লাগে। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে এরকম যদি 600 কোম্পানি 3000 মেম্বার, 1000 মেম্বার বা 500 মেম্বারও থাকে,
ইটস এ হিউজ ম্যানেজমেন্ট। তো আপনি একা কিভাবে এটা একটা কোম্পানি রান করবে, বাকি 600 কোম্পানিকে গাইড করবে? তো এই জন্য এটা একটা মানে অযৌক্তিক জিনিস, বা এটা কখনো হবার নয়। আচ্ছা, এইটা হচ্ছে, ধরুন আমরা ধরে নিলাম আপনি বলছেন যেটি হবার নয়, মানে এখন এই যে একটি প্রস্তাবই হোক কিংবা একটা প্রাথমিক বিলের ধারণা তৈরি হচ্ছে সেরকমই হোক, তো আপনারা যারা বাংলাদেশি কমিউনিটি কিংবা সাউথ এশিয়ান সবাই মিলে আলবেনিতে গেলেন, কি উদ্দেশ্যে গেলেন বিষয়টি যদি একটু পরিষ্কার করেন। আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল যে কোনোভাবে যেন আমাদের যারা কনজিউমার বা আমরা যাদেরকে সার্ভিসটা দিচ্ছি তারা যেন কোনো বাধাগ্রস্ত না করেন। এই বিলটা পাশ হলে আমাদের তো কোম্পানি একটা মাদার কোম্পানির আন্ডারে যাবে, কিন্তু ওনারা কিন্তু এখন যে বাঙালি কমিউনিটি, যেমন আপনি যারা আজকে বাংলায় অনুষ্ঠানটা দেখছে, যখন এটা আমি যদি একটা আমেরিকান কোম্পানির ওনার হই বা আমি ডিটেক্ট করি আপনার একটা কনজিউমারকে, সে কিন্তু অতটা প্রফিট মানে ইজি ভাবে সার্ভিসটা কিন্তু নিতে পারবে না। তার একটা কোশ্চেন থাকলে সে একটা ইন্টারপ্রেটার নিতে হয়। একটা বয়স্ক লোক যখন একটা প্রবলেমে থাকে, আমাদের কিন্তু যারা আপনার সার্ভিস এর সাথে সংযুক্ত থাকে, কোঅর্ডিনেটর বা ইনটেক কোঅর্ডিনেটর থাকে, এরা কিন্তু বাংলা ইজিলি বলতে পারে। একটা আঙ্কেল 70 ইয়ার্স, ওনার একটা প্রবলেম, ফোন করে, বাবা আমার টাইম শিটটা আমার ছেলে ক্লকিংটা করতে পারছে না, বা ছেলেটাই বলে আমি করতে পারছি না। আমরা কিন্তু ইজিলি বাংলায় ডিটেক্ট করে প্রবলেমটা সলভ করি উইদিন মিনিটের মধ্যে। এখন এইটাই যদি আপনি একজন বিদেশির আন্ডারে যায় বা একটা বিদেশি কোম্পানি, তো ওখানে আপনার লাইন পেতেই তো আপনি লাগবে হচ্ছে 1 আওয়ার। আপনি একটা ব্যাংকের কথাই ধরে, আপনি একটা ব্যাংকে ফোন করলে একটা সার্ভিস পেতে কতক্ষণ লাগে? 40 মিনিট তো লাইনেই থাকতে হয়। তো আমরা কনজিউমারের স্বার্থ রক্ষা করার জন্য কিন্তু গিয়েছিলাম যে এইটা যেন কোনো অবস্থাতে ইমপ্লিমেন্ট না হয়। আচ্ছা, এই শুধু আমরা না, আপনার এখানে বিদেশি কোম্পানি, যেমন আমি যদি মার্স হোম কেয়ারের নাম করি, ওখানে ওনাদের সবচেয়ে বড় টিম কিন্তু মার্স হোম কেয়ার থেকে গিয়েছিল, ফ্রিডম কেয়ার, যারা বড় বড় কোম্পানি। আমাদের তো মনে করেন 3000 3500, ওনাদের কিন্তু 15,000 মেম্বার 20,000 মেম্বার যাদের আছে, ওরাও কিন্তু গিয়েছিল আমাদের সাথে, এবং ওদের ভূমিকাটাও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাতে যদি এরকম কিছু একটা বাস্তবায়ন হয়, যদি হয়, এটা আপনি বলছেন যে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং এটি একটা প্রাথমিক খসড়া প্রতিবেদন বা বিল, এটি এখনও সেখানে উপস্থাপিতই হয়নি, এবং হওয়ার পরে আইনে পরিণত হতে হলো একটা দীর্ঘ প্রক্রিয়া। সুতরাং যদি হয়, তাহলে আপনারা যারা এই ব্যবসা বা এই সেবার সাথে যুক্ত, আপনাদের হাত থেকে কি সেবাটি চলে যাবে, নাকি আপনারাই করবেন অন্য আরেকটি আমব্রেলার অধীনে? অ্যাকচুয়ালি আপনার এইটার শুরু তো আপনার 2020 থেকে আপনারা জানেন যে একবার শুরু হলো যে এফআই কে লিড এফআই করবে। তো ওখানে 65 কোম্পানিকে ডিপার্টমেন্ট অফ হেলথ ওটা চুজ করলো। ওটা ইমপ্লিমেন্ট 2023-22 তেও হয়নি। ওইটাকে আবার রিশাফল করে 130টা কোম্পানিকে তারা চুজ করলো। এখন দেখেন 130টা থেকে এখন তারা যাচ্ছে একটা কোম্পানিকে লিড এফআই দিবে। তার মানে কি, জিনিসটা আপনার 2020 থেকে 2024-এর এপ্রিল, এখন 4 বছরে কিন্তু কিছুই হয়নি, কোথাও যায়নি। মাঝে মাঝে একটা করে মানে ভয়ের তৈরি হয়। তো এখন যদি ইমপ্লিমেন্ট, মানে আপনার আমেরিকান সিস্টেমটা কি, আপনাকে একটা জিনিস করতে হলে পারে এর এগেইনস্টে ল স্যুট করে, এর এগেইনস্টে মানে কেস করে। তো দেখা যায় যে একটা 650 কোম্পানির মধ্যে যদি একটা কোম্পানি ল স্যুট করে, গভর্নমেন্ট কিন্তু এটা করতে পারবে না, ইস্যু করতে পারবে না বা ইমপ্লিমেন্ট করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ওই লসুটটা ক্লিয়ার না হয়, ডিক্লেয়ার না হয়। তো ওই পরিপ্রেক্ষিতে আমি বলি এটা হওয়ার সম্ভাবনা 0। যদি হয়, যদি হলে 650টা কোম্পানি একটা কোম্পানির আন্ডারে যেতে হবে আপনার। বুঝতে পারছি, মানে সবাইকে একটি মাদার কোম্পানির অধীনে চলে যেতে হবে, কিন্তু এই কোম্পানিগুলো তার বিলুপ্ত হবে না। না, কোম্পানি বিলুপ্তর তো কোনো স্কোপ নাই। তাহলে আপনি তো সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত, আপনি তো আপনার প্রতিষ্ঠানের সদস্যদেরকে সেবা দিচ্ছেনই আপনার মতো করে। হ্যাঁ, এরকম কোনো সিস্টেম বা কোনো কথা হয়নি যে আমার মেম্বার গুলো আমি আপনাকে এবিসি যে মাদার কোম্পানি হবে তাকে দিয়ে দেবো, এরকম কিন্তু কোথাও লেখা নাই যে আপনি মেম্বার। এখন সে আশা হোম কেয়ারের থেকে
অথরাইজেশনটা আশা হোম কেয়ারে আসছে, ওই অথরাইজেশনটা তো আর এবিসি হোম কেয়ারে যাবে না। মানে এখন স্টেটের থেকে আপনারা কন্ট্রোল হন, তখন হয়তো বা একটি কোম্পানি আপনাদের সকলকে কন্ট্রোল করবে, সেইটি আপনারা চাচ্ছেন না, ব্যাপারটি কিরকম? সেটা আমরা চাচ্ছি না। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা। তো ধরেন একটা কনজিউমারকে সার্ভিস দেওয়া হয়তো 20 সেন্ট আমাদেরকে বা 10 সেন্ট বা 15 সেন্ট প্রফিট থাকে, কিন্তু Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. স্বার্থটা কিন্তু কনজিউমার এবং পিএ যারা, ওনাদেরই কিন্তু মেজর পোরশন থাকে। তো আমরা ওনাদের জন্য কিন্তু ফাইট করছি। আচ্ছা, এর বাইরে অতীতেও কিন্তু এটা ছিল, অতীতেও আমরা এটা ফাইট করছি, অতীতেও আলবেনি গিয়েছি। তো টিল নাও ওই একই ধারাবাহিকতা আছে, বাট কোনো ইমপ্লিমেন্ট নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কথা থেকে আমরা অন্তত এটুকু বুঝতে পারছি যে এটির ব্যাপারে তেমন কোনো অগ্রগতি নেই, তবে মাঝে মধ্যে যেহেতু আলোচনায় আসে আপনারাও আপনাদের সেই কার্যক্রম বা প্রোটেস্ট সেটি অব্যাহত রেখেছেন। তো এই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে হোম কেয়ার সেবায় আর কি কি গুণগত পরিবর্তন বা পরিবর্তন এসেছে, যেটি আমাদের যারা গ্রাহক কিংবা নতুন গ্রাহক, সম্ভাব্য গ্রাহক কিংবা গ্রাহক না এমনিতেই জানা দরকার? এটা খুবই গুরুত্বপূর্ণ আলামিন ভাই। সেটা হচ্ছে যে আপনার গুণগত কিন্তু অনেক ধরনের একটা পরিবর্তন এসছে, যেটা আপনি বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি না। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আগে আপনার যে আওয়ারটা আপনার 2টা অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্ধারণ করত, এখন কিন্তু 3টে অ্যাসেসমেন্ট করে। 2টা অ্যাসেসমেন্টই করছে স্টেট, একটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা ক্লিনিক্যালি। তো ওখান থেকে কিন্তু ওরা পয়েন্ট নির্ধারণ করে দেয় যে তুমি কয় ঘন্টা পাবা। আগে যে ক্লায়েন্টটা 40 ঘন্টা পেত, সেই ক্লায়েন্টটাই এখন কিন্তু সেম সার্ভিসে সে 20 ঘন্টা পাচ্ছে বা 15 ঘন্টা পাচ্ছে। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা পরিবর্তন এসছে, যে অনেক মানে আপনার ফিজিক্যালি ওরা এটাকে ব্রাশ আপ করে আওয়ারটা নির্ধারণ করে। আগে যেমন আপনি একটা এমএলটিসি থেকে যদি 30 ঘন্টা পান, আর একটা এমএলটিসি কে আপনি বলতেন আমি 40 ঘন্টার জন্য আপিল করতেছি, যদি আপনি 40 ঘন্টা দেন তাহলে আসবে। এখন কিন্তু ওই সুযোগ নাই। ওরা পুরাতন প্ল্যান অফ কেয়ারটা দেখে যে আপনার অ্যাকচুয়ালি নিড কতটুকু ছিল, আপনি ততটুকুই পাবেন, কম বেশি পাওয়ার কোনো আপনি সুযোগ নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে আগে যেমন আপনার মেডিকেইডটা এতটা কড়াকড়ি বা রিনিউয়াল সিস্টেমটাকে অটো রিনিউ করে, এখন কিন্তু আপনার 90% দেখা যায় মেডিকেইড মানে প্রফেশনাল ওয়েতে আপনাকে রিনিউ করতে হয়। এটা অনেকেই জানেন না। আমি আপনাদের মাধ্যমে মিনিমাম 5টা অনুষ্ঠানে বলেছি যে মেডিকেইডটা কিন্তু ক্যান্সেল হচ্ছে বিকজ অফ একটু ভুল ধারণার জন্য, বা আমরা চিঠিটা দেখছি না, ওনার সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর সার্ভিস একবার বন্ধ হলে এত সহজে কিন্তু এখন সার্ভিসটা চালু হচ্ছে না। ইটস এ হিউজ প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে সার্ভিসটা পেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটি একটা উদ্বেগের ব্যাপার, আমি যেটি বুঝতে পারছি। তো সেই জায়গা থেকে আমরা প্রায়ই শুনি যে ঘন্টা অনুযায়ী 5 দিন হয়তো 5 ঘন্টা করে, 3 ঘন্টা করে 2 দিনের জন্য দেওয়া হচ্ছে। আবার তাদের কাছ থেকে গ্রাহকরা ভাবছেন যে তাদেরকে 7 দিনের জন্য কেন দেওয়া হচ্ছে না। হয়তোবা কেউ মানে ডিজার্ভ করে 7 দিন, তো আবার কেউ হয়তোবা 3 দিন ডিজার্ভ করে, সে চাচ্ছে 4 দিন 5 দিন। সে এই যে ব্যালেন্সটা সেটি কিভাবে হয়? কেউ যদি সত্যি ডিজার্ভ করে কিন্তু একটু কম পেয়ে গেছে কোনো কারণে, তার বেশি ঘন্টা পাওয়ার উপায় কি? আপনাকে অ্যাকচুয়ালি আপনি কতটুকু ডিজার্ভ করেন এটা ডিপেন্ড করে এখন তার অ্যাসেসমেন্টের উপরে, তার স্কোরের উপরে। কারণ ওখানে একটা যে আপনাকে আমি একটু আগে বলছি একটা স্কোর নির্ধারণ করে, ওই স্কোরের উপরে আপনার আওয়ারটা নির্ধারণ করে দেয়। আর এখন আপনি যেহেতু ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রায় ক্লিনিকে 3 ঘন্টা অ্যাসেসমেন্ট করে, আপনার আগে যেটা করতো 15 মিনিটস টু 20 মিনিটস, এখন সেখানে 3 ঘন্টা আপনাকে অ্যাসেসমেন্ট করে। 3 ঘন্টা অ্যাসেসমেন্ট করার জন্য আপনাকে ওদের যে পরিমাণ শাফলিং করতে হয়, মেডিকেশন থেকে শুরু করে তার ফিজিক্যালি সে হাত উঠাতে পারে কিনা, তো এখানে কোনো অবস্থাতে আপনি কিন্তু মানে দিতে পারতেছেন না, মানে কোনো অবস্থাতে আপনি স্কেপ করতে পারছেন না যে আমার আওয়ার দরকার 40 ঘন্টা, আপনি আমার ক্লিনিক্যালি বা দেখে 3 ঘন্টা করে আমাকে দিলেন আপনি 15 ঘন্টা, তার মানে আপনি 15 ঘন্টায় ডিজার্ভ করেন। আগের এই ধারণাটা অনেক চেঞ্জ হয়েছে এখন। আচ্ছা, আরেকটি হচ্ছে যে সঠিকভাবে সিডিপ্যাপ
কার্যকর হচ্ছে কিনা, লাইক যাদেরকে সেবা দেওয়া হচ্ছে তারা পাচ্ছে কিনা, যারা সেবা দিচ্ছেন তারা আসলে সেই কোয়ালিটির অর্জন করে সেবা দিতে পারছেন কিনা, এই সব কিছুর মনিটরিংটা নিয়ে নানা ধরনের অভিযোগ সবসময়ই থাকে। কতটা তদারকি করা হচ্ছে আসলে প্রপারলি? আপনাকে একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি এটা বলে দিতে চাই যে অ্যাকচুয়ালি যে তদারকি হচ্ছে না বা তদারকি হয়নি, এটা কিন্তু আমরা বাঙালি কমিউনিটির কিছু কিছু ধারণা, ভুল তথ্য মানুষকে স্প্রেড করি। সেটাই আমি যতটুকু দেখেছি, আমাদের তো আপনার 6টা এমএলটিসি 7টা এমএলটিসি আমার অল্টারনেট এভরি মান্থে কিন্তু আমার ইনস্পেকশন থাকে। ওরা এখন কিন্তু অল অফ এ সাডেন ইনস্পেকশন করছে। যে আরেকটা সবচেয়ে যেটা স্টেটের আপনি পজিটিভ দিক বা ডিপার্টমেন্ট অফ হেলথ, ওরা কিন্তু এখন মানুষের বাসায় যাচ্ছে। আপনার মাধ্যমে এটা আপনি যত রিপিট করুন মানুষ জানবে যে একটা ডিপার্টমেন্ট অফ হেলথের একটা নার্স আপনার একটা ক্লায়েন্টের বাসায় যাচ্ছে, যে আসলে কি ওই সময়টাতে আপনি সার্ভিস পাচ্ছেন কিনা। আমাদের ক্লায়েন্টের বাসায় কিন্তু গিয়েছে এবং এটা তারা নোট করে নিয়ে যাচ্ছে যে কয় ঘন্টা থেকে কয় ঘন্টা সার্ভিস দিচ্ছে। আসলে 30 ঘন্টা আপনি অথরাইজেশন আছে, 30 ঘন্টা কি আপনার ছেলেটা আপনার সার্ভিস দিচ্ছে কিনা, ওটা কিন্তু বাসায় গিয়ে তারা এখন মনিটরিং করছে, মানে রিসাপোল করছে, যাতে কোনো অবস্থাতে এটাতে দুর্নীতি বা অনিয়ম না হয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে কতদিন অ্যাবসেন্স থাকলে, মানে এই দেশের বাইরে থাকলে এটি ক্যান্সেল হয়ে যায় এবং ফিরে এসে এটি পাওয়ার ক্ষেত্রে কত মানে সহজ হবে কিনা, কাজটা কতটা জটিল? না, সবচেয়ে মেইন জিনিসটা হচ্ছে আপনার 28 দিন হচ্ছে অফিসিয়াল ভাবে নিয়ম, যে আপনি 28 দিনের মধ্যে যদি কনজিউমার বাইরে থাকে, দেশের বাইরে থাকে, তাহলে অটোমেটিক্যালি তার সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। আগে যেমন সার্ভিসটা অন হোল্ড থাকতো, আপনি যখন আসবেন সার্ভিসটা রিজিউম করতো, আপনাকে কোনো ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না। এখন কিন্তু ওরা আপনি যেদিন যাবেন আমাদেরকে একটা কমিউনিকেশন নোট বলে, এই জিনিসগুলো দেখেন অনেক ইম্পর্টেন্ট কিন্তু, যে আপনি কমিউনিকেশন নোটে অফিসিয়ালি লিখে দিচ্ছেন যে মেম্বার বাংলাদেশে যাচ্ছে বা আউট অফ সার্ভিস এরিয়াতে যাচ্ছে, 28 তারিখে 28 এপ্রিল যাচ্ছে, 24 মে সে ফিরে আসছে, আমাদেরকে কমিউনিকেশন নোট দিয়ে দিতে হয়। যদি 26 মে সে না ফিরে আসে, 27 বা 28 মে কিন্তু তার সার্ভিস অটোমেটিক্যালি বন্ধ করে দিচ্ছে। এবং সার্ভিস বন্ধ করে শুধু না, তার মেডিকেটটাও তারা ক্যান্সেল করে দিচ্ছে। তো আপনি যখন ফিরে আসছেন, আপনাকে প্রথমে মেডিকেট করতে হচ্ছে, সেকেন্ড হচ্ছে আপনাকে 3টে অ্যাসেসমেন্টের মধ্যে আবার যেতে হচ্ছে, ইট টেকস অ্যানাদার 2 মান্থস। এবং আগে যদি আপনি 20 ঘন্টা পেতেন, আপনি কোনো অবস্থাতে এখন 20 ঘন্টা পাবেন না, সেক্ষেত্রে আপনাকে তারা 15 ঘন্টা দিবে বা 12 ঘন্টা দিবে। আচ্ছা, 28 দিন হচ্ছে এটি, কিন্তু 28 দিন যে এই মেম্বার যে নাই, এটা যদি মেম্বার না জানায় তাহলে কি হবে? না, কারণ মেম্বারকে তো জানাতেই হবে, কারণ হচ্ছে আপনি যে টাইম শিটটা দিচ্ছেন, বা এখন তো 90% আবার কিন্তু ক্লক ইন ক্লক আউট আমাদের ইয়েটা, আমরা কিছু পার্সেন্টেজ যারা নিতান্তই করতে পারে না ক্লক ইন, তারা আপনি 100 ফিটের মধ্যে যদি না থাকেন তাহলে কিন্তু ক্লক ইন করতে পারবেন না। মেম্বার বাংলাদেশে আপনার পিএ আমেরিকাতে, তাহলে আপনি ক্লক ইন হবে না, বা আপনি একজন জ্যাকসন হাইট আর একজন জ্যামাইকা, আপনি ক্লক ইন করতে পারবেন না। এই জন্য বলছি যে ওরা অনেক কিছু কিন্তু এখন ট্রান্সপারেন্ট ওয়েতে নিয়ে আসছে, সিটি বাই স্টেট বা আপনার মেডিকেট। আমাদেরকে তো এভরিডে আমরা কোনো না কোনো ইন্সপেকশনের মুখোমুখি হই, কোনো না কোনো কোশ্চেনের মুখোমুখি হই, কারণ এমএলটিসি যেটা বলে ম্যানেজ লং টার্ম কেয়ার, এটা কিন্তু আমাদের মাদার হিসেবে আছে এখন। তারা কিন্তু আমাকে পুরোটাই অক্টোপাসের মধ্যে ঘিরে রাখে, যে সারাদিনই তাদের কোনো না কোনো আপনি জবাবদিহিতা করতে হয় প্রত্যেকটা পেশেন্টের জন্য। অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষের দিকে আছি, এই টপিকটার উপরেই আমরা বেশ কিছু প্রশ্ন আজকে করেছি এবং আপনি চমৎকারভাবে ব্যাখ্যাগুলো করেছেন। আমার মনে হয় আজকে শেষের দিকে যদি দর্শকদেরকে আর কিছু বলতে চান। আমি আপনাকে একটা জিনিস অ্যাড করে দিই, যে কিছু কিছু বাঙালি মিডিয়াতে আমি দেখেছি যে ওনারা নিউজটাই এরকম করছে যে 38টা 135টা কোম্পানি বা 125টা কোম্পানি লিড হয়ে ছিল, তারা অন্য কোম্পানিগুলোকে লিড করছে। আসলে এই তথ্যটা কিন্তু রং। আমি আশা হোম কেয়ারের ওনার, আমি আমার মতো কিন্তু কোম্পানি রান করছে, আমাকে কেউ লিড করছে না বা আমাকে কেউ মনিটর করছে না, কোনো বাংলাদেশ বা কোনো লিড কোম্পানি। এই যে নিউজ পেপারগুলো নিউজটা ছাপে, একটু আমার মনে হয় ওনারা যদি আরেকটু যথার্থ জেনে বা কোনো ডকুমেন্টারি দেখে তারপরে ছাপে, তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয় না। আচ্ছা, ক্রস চেক করবার জন্য তারা বলে দিচ্ছে ওকে আমরা লিড করছি বা আমরা মনিটরিং করছি, এই ধরনের তথ্যগুলো ভুল তথ্য আসলে।
আচ্ছা, আমি আপনার মাধ্যমে রিকোয়েস্ট করবো ওনাদেরকে যেন ওনারা সংবাদটা ছাপার সময় একটু দেখে নেয়, কাগজটা দেখে নেয়। আপনাকে ধন্যবাদ। আরেকটা বলি যে আপনারা যারা বাসা থেকে সার্ভিস নিচ্ছেন, আপনাদের বাসায় যদি ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে কেউ যায়, অবশ্যই আপনি সত্য ইনফরমেশন দিবেন, এখানে লুকোচুরি করার কিছু নাই। যদি আপনার কনজিউমার বাংলাদেশে গিয়ে থাকে বা অন্য দেশে গিয়ে থাকে, অবশ্যই আপনি বলবেন এবং সার্ভিসটা যেন আপনার এজেন্সিকে জানিয়ে যান যে আমার বাবা দেশের বাইরে আছে। এক্ষেত্রে আপনিও ভালো পজিশনে থাকবেন, আমরা কোনো ফ্রডে করবো না। অনেক সময় আপনি টাইম শিট দিলেন কিন্তু আপনার বাবা বাংলাদেশে আছে, কোনো না কোনো দিন কিন্তু আপনি ধরা পড়বেনই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দর্শক দেখছিলেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের মতো আমরা ধন্যবাদ জানাচ্ছি আকাশ রহমান আপনাকে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তবে বিরতির পর ফিরে এসে আমরা যে আলোচনাটি করব, আমাদের সাথে এরপর যুক্ত হবেন কামাল রহমান। তিনি হচ্ছেন ফিস্ক্যাল ম্যানেজার, সিটি অফ ডেট্রয়েট, মিশিগানে। বাংলাদেশি আমেরিকান যারা কিংবা বাংলাদেশি মানুষ অনেক ক্ষেত্রে খুব সফল, ভালো করছেন, সেই সাফল্যের কথাই আমরা তার কাছ থেকে শুনবো একটা ছোট্ট বিরতির পর। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একবার। এবং এ পর্যায়ে আমাদের সাথে অংশ নিচ্ছেন কামাল রহমান, ফিস্ক্যাল ম্যানেজার, সিটি অফ ডেট্রয়েট, মিশিগান থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে প্রোগ্রামে রাখার জন্য। জি, এর আগেও আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং আমরা জানি যে নিউ ইয়র্কে যেমন বাংলাদেশি অধ্যুষিত আমরা বলি, কিন্তু অন্যান্য বেশ কয়েকটি স্টেটে কিন্তু মানুষের সংখ্যা, মানে বাংলাদেশি মানুষের সংখ্যা বাড়ছে। সেদিক থেকে কিন্তু মিশিগান একটি স্টেট যেখানে আমরা জানি যে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। এর আগেও মিশিগানে কর্মসংস্থান নিয়ে আপনি কথা বলেছেন। আপনি নিজে সেখানে সফল কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত, ফলে আপনার মতো নিশ্চয়ই অসংখ্য মানুষ সেখানে লেখাপড়া, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সাংস্কৃতিক অঙ্গনে কিংবা মূলধারার রাজনীতিতে অনেক সফল। কেমন করছেন বাংলাদেশি আমেরিকানরা বা বাংলাদেশি যারা আছেন সেইখানে মিশিগানে? আপনার কাছ থেকে একটু প্রাথমিক ধারণা নিয়ে আলোচনাটি শুরু করতে চাই। জি, তো আপনি বলছেন যে বাংলাদেশি এখানে অনেক কমিউনিটি অনেক বড় এখন আগের চেয়ে, এবং সেই সাথে আমাদের মধ্যে অনেক সাংস্কৃতিক অঙ্গনে বলেন কিংবা প্রফেশনাল অঙ্গনে বলেন, সব দিকেই আমাদের অনেক অনেক উপযুক্ত লোক বিভিন্ন জায়গায় আছেন, পোস্টিং এ আছেন। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ডাইরেক্টরও আছেন, কিংবা টপ ইঞ্জিনিয়ার্স, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে বলেন, জেনারেল মোটরসে বলেন। এখানে স্কুলেও আমাদের অনেক সাফল্য। আমাদের একটা কমিউনিটি কলেজে, শুধু একটা কমিউনিটি কলেজেই গত বছর 100-এরও বেশি গ্রাজুয়েশন হয়েছে, ওই কমিউনিটি কলেজের গ্রাজুয়েশন। হাই স্কুল গ্রাজুয়েশন তো আমি বলবো হাজার হাজার, ওইটা নাম্বার তো জানা নাই, আমাদের কোনো সার্ভে করা হয় নাই। বাট আমি মনে করি একটা দরকার আমাদের কমিউনিটির একটা স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য আমাদের নিজ থেকে একটা সার্ভে দরকার। তো এরকম একটা উদ্যোগ তো আপনারা নিতেই পারেন, কি বলেন? জি, আবার আমি বললাম এরকম একটা উদ্যোগ তো কমিউনিটির পক্ষ থেকে আপনারা নিতেই পারেন। জি জি, কমিউনিটি থেকে একটা উদ্যোগ আমি হোপফুলি আমাদের যারা শুনতেছেন ওনাদের যে কোনো একটা অর্গানাইজেশন এটা নিতে পারে। তো সার্ভে আছে, আমেরিকান বিভিন্ন অর্গানাইজেশন যেটা সার্ভে নেয়, সেটা আসলে কতটুকু অ্যাকুরেট এটা আমার কোয়েশ্চন থাকবে। কারণ অনেকে সার্ভের মধ্যে, আমেরিকানরা যখন সার্ভে করে তখন অনেকে সার্ভেতে রেসপন্স করতে চায় না বিভিন্ন ভয়ে। যেমন মনে করে হয়তো ইমিগ্রেশনে আমার নামটা লিখিত করে নিবে কিংবা জানবে কে আছে আমার বাসায় না বাসায়। তো আমাদের প্রাইভেটলি একটা সার্ভে দরকার আর কি, তাইলে আমরা আমাদের ক্যাপাসিটি কত আমরা বুঝতে পারবো। কিন্তু আপনি যে বললেন এডুকেশনে আছে আমাদের লোক, ইয়েতে পলিটিক্সে আছে, মেইন স্ট্রিম পলিটিক্সে অনেক লোক আছে। আমাদের যে কোনো যে সিস্টেম ইয়েতে আমাদের লোক সব জায়গায় আছে।
আচ্ছা, এই যে ফিসক্যাল ম্যানেজার ডেট্রয়েট, সিটি অফ ডেট্রয়েট, আপনি যে পদে কাজ করছেন, এই পদেরই বা কাজটা কি? ফিসক্যাল ম্যানেজার এটা হলো বিল্ডিং সেফটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তো সবগুলো ডিপার্টমেন্ট, যেমন বিল্ডিং সেফটি, ওয়াটার ডিপার্টমেন্ট, সবগুলো ডিপার্টমেন্টের এক একজন ফিসক্যাল ম্যানেজার থাকে। ওনার দায়িত্ব হলো এই ডিপার্টমেন্টের বাজেট রেডি করা, রিপোর্ট রেডি করা, প্রস্তুত করা মেয়র অফিসের জন্য। এরপরে অ্যানালিটিক্স, যেখানে কোনো সার্ভে এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন এইগুলা, এরপরে প্রকিউরমেন্ট, কোনো কিছু কিনতে হলে প্রকিউরমেন্ট সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করে ওইগুলা লিড করতে হয়। কন্ট্রাক্ট নেগোসিয়েশনে আমাদের পার্ট থাকে। এরপরে সব ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, বিলিং বলেন, কালেকশনস বলেন, এইগুলা আমাদের ডিপার্টমেন্টে করে। আমরা জানি যে আপনি এর আগেই বলেছেন যে কোনো পরিসংখ্যান সেই অর্থে নাই, কিন্তু তারপরেও একটা ধারণা হয় যে আমরা নিউ ইয়র্কে সম্ভবত এত সংখ্যক মানুষ থাকি, অন্য একটি স্টেটে সম্ভবত এরকম, মিশিগানে মানে আমেরিকার সিটিজেন এবং সিটিজেন ছাড়া গ্রিন কার্ড বা অন্য সব মিলিয়ে বাংলাদেশির সংখ্যা কিরকম হতে পারে একটা ধারণা? তো এটা আমি আসলে বিভিন্ন লোক বিভিন্ন নাম্বার বলে, তো আমি সবসময় অপোজ করি কোনো আনরিজনেবল এস্টিমেশনে। তো অনেকে বলে থাকেন যেমন 50,000 হতে পারে, 100,000 হতে পারে। আসলে এনি নাম্বার ঠিক হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি যদি এখানে যে কোনো প্রোগ্রাম দেখেন, এখানে গত বছর যেমন বাংলা মেলা হলো, 2টা মেলা হয়েছে, বিরাট বিরাট মেলা। তো অ্যাটলিস্ট এভরিডে 2-3 হাজার তো লোক হবেই। আর অনেকে বলে থাকেন যে হয়তো 5 থেকে 10 হাজার লোক এভরিডে হয়। তো এইটা একটা। আরেকটা হলো, যদি আপনি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সবগুলা স্কুলে বাংলাদেশি স্টুডেন্টের ডিমান্ড, মানে ওই যে স্কুল থেকে বাংলাদেশি স্টুডেন্ট ওরা আনতে চেষ্টা করে বেশি। কারণ আমাদের কমিউনিটিতে লেখাপড়ার যে একটা লেখাপড়ার যে মূল্য দেয় আমাদের প্যারেন্টসরা দেয়, এরপরে স্টুডেন্টরা দেয়, এটার জন্য সবগুলা স্কুলই ফুল। আমাদের শুধু হ্যামট্রামেক কমিউনিটিতেই 8টা চার্টার স্কুল আছে। তো চার্টার স্কুলের মধ্যে এগুলো হলো প্রাইভেটলি অপারেটেড বা এগুলা পাবলিক স্কুল। তো ওইগুলোতে আমাদের খুবই সাফল্য করতেছে আমাদের স্টুডেন্টরা। ওরা হার্ভার্ড থেকে ফুল রাইট স্কলারশিপ পাচ্ছে, ইউনিভার্সিটি অফ মিশিগানে ফুল রাইট স্কলারশিপ পাচ্ছে, বিভিন্ন বড় বড় কলেজে তারা পড়াশোনা করছে, তাদের সাকসেস রেট ভেরি হাই। আচ্ছা, তার মানে আমরা ধারণাটা সেই অর্থে পেলাম না যে কত মানুষ, তবে 50,000 হতে পারে, কম বেশি হতে পারে। তো মূলত আমরা যারা ওই এলাকাতে থাকি বা যাদের একটু যাতায়াত আছে, যোগাযোগ আছে, তারা জানে যে মিশিগানে কোন কোন এলাকায় বাংলাদেশি মানুষ বেশি থাকে। আমরা যেমন নিউ ইয়র্কে বাংলাদেশি মানুষ কোথায় বেশি থাকে? জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, এইসব এলাকাতে। এখন আমরা লং আইল্যান্ডেও অনেক বাংলাদেশি মানুষ থাকছে, আপস্টেটে থাকছে, বাফেলোতে অনেক মানুষ থাকছেন, কিংবা একটু আপস্টেটের বেশ কিছু জায়গাতে। মিশিগানে কোন কোন এলাকায় বাংলাদেশি মানুষ বেশি বসবাস করে? জি, তো মিশিগান তো ডেট্রয়েট হলো বিগেস্ট সিটি মিশিগানের। ডেট্রয়েট থেকেই আমাদের যাত্রা শুরু। বাংলাদেশি কমিউনিটি 1929 সাল কিংবা এর আগেও, আমরা যে লাস্ট যে মানে ওল্ডেস্ট যে ডাটা কালেকশন হয়েছে 1929 সন কিংবা এই অ্যারাউন্ড দ্যাট টাইম থেকে আমাদের এখানে লোকজন আছে। কিন্তু 80-এর দশকের পরে লোকজন আসতে শুরু করে ফ্যামিলি নিয়ে। এরপরে এই ডেট্রয়েট থেকেই যাত্রা শুরু। এরপরে হ্যামট্রামেক সিটি একটা পলিশ সিটি। তো হ্যামট্রামেক এবং ডেট্রয়েটে ধরেন এখন যদি আমি বলি, এখান থেকে আমাদের সবার যাত্রা শুরু, এই সিটিগুলো থেকেই। তো হ্যামট্রামেকে ধরেন পপুলেশনের অলমোস্ট অর্ধেক বলা যায় যে বাংলাদেশি। এখন অনেকে মুভ করে বিভিন্ন নেইবারিং সিটি যেগুলো আছে, যেমন ওয়ারেনে সবাই মুভ করতেছেন নর্থে। ওয়ারেন, স্টার্লিং হাইটস, সেন্টার লাইন, এগুলো হলো পাশাপাশি সিস্টার সিটি বলা যায়, ট্রয়। এরপরে এগুলাতে আছেন তো আপনি অনেক যারা প্রফেশনাল আছেন ওনারা, আপনি ফার্মিংটন হিলস, ব্লুমফিল্ড হিলস, ওইদিকে একটু ওনারা বেশি থাকার চেষ্টা করেন। আর স্টার্লিং হাইটসেও বিরাট সিটি, খুব প্লাস সিটি, ওইখানেও আপনার বিভিন্ন প্রফেশনাল লোকজন থাকেন। তো এইটা হলো আমাদের বেস হলো ডেট্রয়েট, হ্যামট্রামেক। ওইখানেই বেশিরভাগ ফ্যামিলি আসে, ওইখানে মোস্ট এফোর্ডেবল হাউজিং। আচ্ছা, জি। আমার এরপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, রেস্টুরেন্ট, গ্রোসারি কিংবা
এগুলো তো হয়, আবার পাশাপাশি অন্যান্য যে বিজনেসের ক্ষেত্রে রিয়েল এস্টেট, তারপরে আরো বড় ব্যবসা উদ্যোগ, এগুলা কিরকম প্রবাসীদের মধ্যে? রিয়েল এস্টেট খুব হিউজ মার্কেট, কারণ মিশিগানের এক্সপেকটেশন হাউজিং মার্কেট খুবই ভালো ছিল লাস্ট কোভিড এর আগে। তো কোভিড পরবর্তী এটা স্লোলি পিক আপ করতেছে, কিন্তু হাই ইন্টারেস্টের কারণে এটা একটু স্লো, কিন্তু তার মানে না এটা যে কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। তো মিশিগানের একটা ওয়ান অফ দি বিগেস্ট যে রিয়েল এস্টেট কোম্পানি হলো আমাদের আমিন রিয়েলটি বলে এখানে। তো এটা খুব নাম করতেছে, আরো বিভিন্ন ধরনের বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি আছে। এরপরে ধরেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় অনেকে আছেন, এটা অবশ্য এত ভেরি কমন না, কিন্তু অনেকেই আছেন এক্সপোর্ট ইম্পোর্টে এইখানে। এরপরে বলেন ক্লোদিং, ফ্যাশন, পারফিউম, হেলথ কেয়ার, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অনেক অ্যাকাউন্টেন্ট আছে এখানে, ট্যাক্স প্রিপারেশনের জন্য অনেকে আছে। এরপরে ম্যানুফ্যাকচারিং এ অনেকে আছেন এখানে, এখানে বেকারি আছে একটা। এরপরে আমাদের বাংলাদেশি ওন্ড অটোমোটিভ কোয়ালিটি টেস্টিং কোম্পানি আছে, ওইগুলো মাল্টি মিলিয়ন ডলার কোম্পানি। ওরা জিএম এবং ক্রাইসলার, ফোর্ড এবং অন্যান্য কোম্পানির গাড়িগুলোকে ওরা টেস্ট করে, কিংবা পোস্ট প্রোডাকশন টেস্টিং যেগুলো আছে কিংবা রিপেয়ার ওইগুলো করে থাকেন। এরপরে ইন্টারপ্রিটেশন সার্ভিস একটা আছে, এটা ভেরি কমন না কিন্তু আছে এখানে, কারণ আমাদের লোকজন থাকে, বেশি লোকজন বাড়তেছে, এই জন্য আমাদের কোর্টে দরকার হয় ইন্টারপ্রিটেশনের, পুলিশের সাথে ইন্টারপ্রিটেশনের দরকার হয়। এক্সপোর্ট ইম্পোর্ট তো বললামই, তো এইগুলো ভেরি কমন আর কি। এখন অনেক বাড়তেছে, অনেকে আমি দেখছি অনেকে আমাদের ডিপার্টমেন্টে গিয়ে অনেকে লাইসেন্স নিয়ে আসেন। খুবই চমৎকার ভাবে আপনি মোটামুটি একটা ধারণা আমাদেরকে দিলেন। এবার রাজনীতি কিন্তু সবকিছুকে নিয়ন্ত্রণ করে, যতই অর্থনীতি, সমাজ কিংবা অন্যান্য সবকিছু। তো এখানকার রাজনীতিতে অংশগ্রহণটা কেমন বাংলাদেশিদের? একই সাথে নির্বাচনে যেহেতু সংখ্যা অনেক এবং এটা একটা সুইং স্টেটের মতো, এবং সেইখানে অল্প ভোটের ব্যবধানে জাতীয় রাজনীতিতেও জয় পরাজয় নির্ধারিত হয়, ফলে বাংলাদেশি আমেরিকানরা যাদেরকে ভোট দেবেন একটা বিরাট পরিবর্তন কিন্তু হয়ে যেতে পারে। আমি দুটো প্রশ্ন করছি, একটি হচ্ছে যে আমাদের অংশগ্রহণ কি রাজনীতিতে, ভোট কীরকম দেই আমরা, এবং একই সাথে আমরা প্রার্থী কেমন হই, এবং একই সাথে যে আসলে বাংলাদেশি আমেরিকানরা কিভাবে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তো হ্যাঁ, তো আমি বলবো এই মেইন স্ট্রিম রাজনীতি দিয়েই প্রথমে বলি। তো আনফরচুনেটলি আমাদের দেশের, আমি যেটা অবজার্ভ করেছি লাস্ট অলমোস্ট 4 decades, এটা আমাদের এইখানে মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভমেন্টের সবার ইচ্ছা আছে, কিন্তু ওই আসলে ইনভলভ হওয়াটা আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের দেশি পলিটিক্সটা এখানে, আপনি যদি দেশি একটা অর্গানাইজেশনের ইলেকশন হয়, এটা এখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের চেয়েও বেশি জমজমাট হয়। এখানে সিকিউরিটি এনে এখানে গার্ড দিতে হয়, খুবই জমজমাট। এই পরিমাণ এফোর্ট যদি আমরা প্রেসিডেন্ট কিংবা লোকাল ইলেকশনে যদি আমরা করতে পারতাম, আমরা অনেক সাফল্য করতে পারতাম। এরপরে আরেকটা জিনিস হলো যে আমরা এখানে ওই ইয়াং যারা আছেন ওনাদেরকে পৃষ্ঠপোষকতা নাই যে পলিটিক্সে ঢোকার জন্য। তো পলিটিক্স তো একটা না যে আপনি স্টোর খুললেন আর আপনি কালকে থেকে চলবে, এটা কোনো হাটডগের স্ট্যান্ড না। এটা হলো কিছু জানতে হবে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে, আপনি হিস্ট্রি জানতে হবে, আপনি প্রসেস জানতে হবে। এগুলা জেনে তারপরে যদি পলিটিক্সে লাগেন, কারণ আপনি এখানে ফর এক্সাম্পল ডিবেটে অংশগ্রহণ করতে হয়, আপনি ডিবেটে অংশগ্রহণ করলে আপনি ব্যাকগ্রাউন্ড জানতে হবে, আপনি আপনার পদের জন্য যে ব্যাকগ্রাউন্ড, অনেক সময় দেখা যায় যে যারা রান করতেছেন ওনারা এই পদ সম্পর্কে, ওনাদের পদের যে স্কোপ এটা সম্পর্কে অনেকের ধারণা থাকে না। তো এটা আমি বলবো এটা আমাদের গুড থিং যে আমরা অংশ নিচ্ছেন সবাই, কিন্তু তারপরেও বলবো এখানে অনেক ধরনের ট্রেনিং এর অপরচুনিটি আছে পলিটিক্সের, মেইনস্ট্রিম পলিটিক্স। ব্যাপারটা কি এরকম এটা সুযোগ নেওয়া দরকার? ব্যাপারটা কি এরকম যে আমরা আমাদের আঞ্চলিক রাজনৈতিক বাংলাদেশ থেকে আসা নানা সংগঠনকে এখানে যে যতটা গুরুত্ব দিয়ে করছি এবং নিজেরা নিজেদের মধ্যে দলাদলি বিভেদ তৈরি করছি কখনো কখনো বা অনেক ক্ষেত্রেই, তার চেয়ে যদি একটু মনোযোগ আমরা নিজেরা করতে পারলে ভালো, নাহলে আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে আনার ক্ষেত্রে যদি একটু মনোযোগ দেই, সেটি যদি সহযোগিতা করে সেটি অনেক ভালো। কারণ আমি প্রার্থী হতে চাই কিন্তু আমি যোগ্য না, তাহলে এটি আমেরিকার জন্যও ভালো হবে না, আমার জন্যও ভালো হবে না, আমার কমিউনিটির জন্যও ভালো হবে না। ঠিক একই সাথে আমি প্রার্থী হতে চাই, আমার দেখা দেখি আরও 10 জন প্রার্থী হয়ে যান, ভাগাভাগি হয়ে যায়, ফলে যোগ্য প্রার্থীকে সবাই মিলে দাঁড় করানোটাই সবচেয়ে বুদ্ধিমানের। তো আজকে আমরা একেবারে শেষের দিকে আপনার একটু জানতে চাই যে আজকের জন্য আপনি আমাদের দর্শকদেরকে আর কি বলবেন?
আমি বলবো যে আমার অনুরোধ থাকবে এখানে যে একটু চেষ্টা করলে সাকসেস হওয়া যায়। আমি বলবো যে আপনারা যারা স্পেশালি যারা বাংলাদেশ থেকে আসেন, আপনারা যদি ইংলিশে একটু প্রাধান্য দেন, আপনারা আইটিতে যদি আইটি, সাইবার সিকিউরিটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড এইচভ্যাক হলো মানে হিটিং অ্যান্ড কুলিং, এটা এখানেও সার্টিফিকেশন নেওয়া যায়। এই ছোট ছোট যে কোর্সগুলো আছে, সার্টিফিকেশন, স্ট্যাগার্ড সার্টিফিকেশন, আপনি একটার পরে একটা আপনি সার্টিফিকেশন নিলে আপনি ফুল প্রফেশনাল লাইসেন্স পেতে পারেন। এটা হলে আমাদের ধরেন এখানে ফুল কলেজ কোর্স শেষ না করেও আপনারা অনেকে ভালো হ্যান্ডসাম মানি মেক করতে পারেন। বাংলাদেশ থেকে যারা আসেন, আসার সময় এইখানে এমন চিন্তাধারা নিয়ে আসবেন যে এখানে এসে আমেরিকাতে আপনারা মানে নতুন লাইফ গড়বেন এবং এখানের সিস্টেমটা জানার চেষ্টা করবেন। আমাদের সবচেয়ে সমস্যা হলো আমাদের পরেও ইয়েমেনি কমিউনিটি এখানে ডাইরেক্ট ইনভলভ হয়েছে পলিটিক্সে আমাদের অনেক পরে, কিন্তু ওদের আজকে মেয়র হয়ে গেছে। ওদের যে প্রোগ্রামে সিনেটর এবং মানে গভর্নর রেগুলার আসা যাওয়া করে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রসেস অনুযায়ী যদি আমরা যেতে পারি, আমাদের ভুল ভ্রান্তি যদি আমাদের ডিফারেন্সটা যদি আমরা পাশে রেখে আমরা যদি মেইন স্ট্রিমে আমরা যাই, তাহলে বাংলাদেশের জন্য এখানে লবিং করার জন্য যে দরকার এটা করতে পারবো আমরা। আমাদের একজনের একটা পার্টির এগেইনস্টে লবি না করে আমরা বাংলাদেশের জন্য লবি করতে পারি, যেটা আমাদের অনেক বেনিফিট নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আপনি আজকে বলেছেন। আমরা আপনার চোখ দিয়ে, আপনার বক্তব্যের মধ্য দিয়ে মিশিগানকে জানলাম এবং সেখানে আমাদের কমিউনিটি কেমন করছে জানলাম। ধন্যবাদ। আবার নিশ্চয়ই কথা হবে কোনো এক সময়। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, দ্য ভিউজে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমেরিকার প্রতিটি স্টেট থেকেই আপনারা যারা ওই স্টেট সম্পর্কে ভালো জানেন, আপনারা যারা আপনাদের কমিউনিটি সম্পর্কে ভালো জানেন এবং অনেক চমৎকার বলেন, এবং আপনাদের এই কথার শিল্পের মধ্য দিয়ে আপনারা যদি আপনার স্টেটকে তুলে ধরতে চান, নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে তো শুনতে চাই। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।